খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। দেখছিলাম ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর এবং আলোচনার বিষয়বস্তুতে ফিরতে চাই। সিরিজ নির্ধারণী লড়াইয়ের এই আলোচনায় আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী ক্রীড়া সাংবাদিক জুবাইর আহমেদ। স্বাগত আপনাকে। সিরিজ নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কি? পাকিস্তানের জন্যই বা সবচেয়ে বড় বাধা কি মনে হয় আপনার কাছে? সিরিজের এই ম্যাচটাকে যদি আমরা পার্টিকুলারলি ওয়ান ডে কনটেক্সটে দু দলের জন্য বিবেচনা করি, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধাটা হচ্ছে মিডল অর্ডারে বাংলাদেশ কেমন করবে। বাংলাদেশের ব্যাটিংটা খুবই আনস্টেবল। মিডল অর্ডারে কেমন করবে সেই বিষয়টা আরো পরিসংখ্যানগতভাবে আমরা দেখে নিতে চাই, তাহলে আলোচনায় আরো আলোচনা করতে সুবিধা হবে। বিগত কয়েক বছরে বাংলাদেশ মিডল ওভারে যেই পরিমাণে স্ট্রাগল করেছে, সেটা পরিসংখ্যানিক যেই চিত্রটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ওয়ানডেতে মাঝের ওভারে সবার নিচে বাংলাদেশ, উপরে যারা আছে তাদের মধ্যে নিউজিল্যান্ড, তারা মাঝের ওভারগুলোতে রান তুলেছে 5.8 করে, ভারত তুলেছে 5.62, দক্ষিণ আফ্রিকা 5.8 এবং ক্রমিক অনুযায়ী যদি আমরা দেখি বাংলাদেশ আছে সবার শেষে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ঠিক ওপরে রয়েছে বাংলাদেশ। যদিও ক্রমিকে রয়েছে যুক্তরাষ্ট্র নিচে, তবে আপনি যদি রান রেটটা দেখি তাহলে দেখবো যে বাংলাদেশই সবার নিচে আসলে 4.81। এটাই আসলে বড় কথা, সেটা আপনি বলছেন। এটা এই জিনিসটা কি, এই যে মাঝের ওভারে যে খুব ধীর গতির রান তুলছে এবং বাংলাদেশ মাঝের ওভারে সবচেয়ে দ্রুত উইকেটও হারায়। বাদ বাকি ক্রিকেটিং ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে যে মাঝের ওভারে তারা পার উইকেটে তারা 40 কিংবা 45 এর একটা পার্টনারশিপ করে, বাংলাদেশ সেটা 30 এর কাছাকাছি। এই জিনিসটাকে কিভাবে করবে? মিডল অর্ডারে লিটন দাসকে নামিয়ে দেওয়াটা কিন্তু সলিউশন না, এবং সেটা যে সলিউশন না সেটা আমরা বিগত ওয়ানডেতেই দেখেছি। সো এই জায়গাগুলোতে বাংলাদেশকে ওয়ার্কআউট করতে হবে যে ফাইনাল ওয়ানডে দিকে। পাকিস্তান একটা আনস্টেবল একটা সাইড, তাদের 4টা ডেবিউটেন্ট নিয়ে ফার্স্টে নেমেছে। সো পাকিস্তানের অনভিজ্ঞতার একটা ব্যাপার আছে, কিন্তু বাংলাদেশ কতটা ভালো করবে সেটা মিডল ওভারে রান তোলার গতিটা হয়তো ডিফাইন করে দিবে। মিডল ওভারে শুধু লিটন কুমার দাসই নয়, বাংলাদেশের এখন বর্তমানে যারা অ্যাসেট বা যারা বাংলাদেশকে ভরসা যোগাবে তাদের মধ্যে মেহেদী হাসান মিরাজ বা আফিফ হোসেন ধ্রুবরা আছেন। তারা আসলে কেমন করবেন সিরিজ নির্ধারণী এই ম্যাচে, তাদের ভূমিকাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনায় যাব। সিরিজ নির্ধারণী লড়াইয়ের প্রশ্নে সবচেয়ে বড় কোশ্চেন মার্ক হয়ে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রতিপক্ষ শুধুই পাকিস্তান নাকি বাংলাদেশ নিজেও, এবং সেই প্রতিপক্ষগুলো কোন কোন জায়গায় বাংলাদেশের বৈপরীত্য আসলে দেখাতে পারে, সেই বিষয়টাই আসলে নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে মিডল ওভার, যেখানে লিটন কুমার দাসের কথা আমরা বলছিলাম। তবে লিটন দাসকে তো পরীক্ষামূলক মিডল ওভারে নিয়ে আসা হয়েছে ওপেনিং বা টপ অর্ডার থেকে। তবে আরও যারা রয়েছেন, যারা লিটন কুমার দাসকে সহযোগিতা করবেন, সেই আফিফ, ধ্রুব বা মেহেদী মিরাজের উপর কতটা ভরসা করা যায়? মেহেদী হাসান মিরাজের যদি বলি, মেহেদী হাসান মিরাজ মূলত লোয়ার মিডল অর্ডারের একজন প্লেয়ার, যিনি 8 নম্বর বা 7 নম্বরে ব্যাট করার কথা। মেহেদী হাসান মিরাজের যদি আমরা গ্রাফটা দেখি, উনি অধিনায়ক হওয়ার পর থেকে প্রায় নিজেকে 4 বা 5-এ প্রমোট করেছেন, এবং 4 বা 5-এ প্রমোট করার ফলে যেটা হচ্ছে ওনার অ্যাভারেজটা খুব ভালো হচ্ছে। উনি 40 বা 50 রান ইনিংস খেলছেন, কিন্তু ওনার স্ট্রাইক রেটটা কমে যায়। 8-এ ব্যাটিং করার সময় তার স্ট্রাইক রেটটা থাকে 99.82, সেটা 4 বা 5-এ আসলে সেটা 77 এর ঘরে নেমে আসে। এতে করে যেটা হয় যে উনি যখন স্লো ইনিংস খেলেন, যারা লোয়ার মিডল অর্ডার আছে তাদের উপর একটা চাপ বসে যায় যে রানটাকে বড় করতে হবে, এবং সেই জায়গাটাতে বাংলাদেশ লোয়ার মিডল অর্ডার কলাপস করে। সো মেহেদী হাসান মিরাজের জন্য মিডল অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডারটাই প্রেফারেবল। লোয়ার মিডল অর্ডার কলাপসের যে কথাটা বলছেন, সেখানে কি আসলে স্পষ্টতই পরিকল্পনাহীনতার অভাব কিনা? কারণ হচ্ছে আমরা একই সঙ্গে রানও করতে পারছি না এবং উইকেটও হারাচ্ছি। যে কোনো একটা প্ল্যানে তো আপনার যেতে হবে, হয় উইকেট ধরে রাখতে হবে শেষের দিকে, পাওয়ার প্লেতে যাতে প্রপার ইউজ করা যায়, ইউটিলাইজ করা যায়, বা স্লগ ওভারটা ইউটিলাইজ করা যায়। এই জায়গাগুলোতে হয় কি, বাংলাদেশের যে জিনিসটা ছিল, বাংলাদেশের একটা দীর্ঘমেয়াদী প্ল্যানের অভাব ছিল। আমরা একটা লম্বা সময় পর্যন্ত মাহমুদুল রিয়াদ, মুশফিকুর রহিমের বা সাকিব আল হাসানের উপর এত বেশি ডিপেন্ডেন্ট ছিলাম, আমরা নতুন কোনো ফিনিশার অ্যাকচুয়ালি রেডি করিনি, এবং সেটাই বর্তমানে ভোগাচ্ছে। একটা চেইন যখন ভেঙে যায় তখন ওই চেইনটাকে নতুন করে বাঁধতেও সময় লাগে। বাংলাদেশ ক্রিকেটের এখন সেই জায়গাটা যাচ্ছে। আমি আফিফ হোসেন ধ্রুব, তাহিদ জুদা বা তাদের কারোর অ্যাবিলিটি নিয়ে আমার প্রশ্ন না, বাট তাদের যেই ধারাবাহিকতার যে অভাবটা বাংলাদেশ ক্রিকেট নিয়মিত ফেস করে, বা দেখা যায় যে রান তারার ক্ষেত্রে গিয়ে যে বাংলাদেশ যেভাবে নিয়মিত কলাপস করছে, রান তারা করতে গিয়ে আমরা লাস্ট 200+ ইনিংস খেলেছি 12 ওয়ানডের মধ্যে মোটে 3টা। তাহলে এই যে রান তারার যে বড় রানের অভ্যাস করতে না পারা, সেই জায়গাটা দিকে কিন্তু একটা কলাপস করে, এবং সেটা দীর্ঘদিনের যে রেডি না করার যে পাইপলাইনের যে সংকট, সেটার দিকে মূলত ইন্ডিকেট করে। পাকিস্তানের মাজ সাদেকাত দ্বিতীয় ওয়ানডেতে এত দারুণ একটা ইনিংস খেললেন, তার সামনে বাংলাদেশি বোলারদেরকে অসহায় মনে হচ্ছিল, এবং বাংলাদেশি বোলারদের সেই অসহায়ত্ব নিয়ে আমরা কথা বলবো। সিরিজ নির্ধারণী লড়াই দুপুর 2:15 মাঠে নামবে বাংলাদেশ এবং পাকিস্তান। আর এই ম্যাচে বাংলাদেশের জন্য
একটা বড় উদ্বেগের কারণ হতে পারে মাঝ সাদাকাত, যিনি দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বোলারদের রীতিমতো শাসন করেছেন। আজকে তার বিপক্ষে কি ধরনের স্ট্র্যাটেজি নিতে পারে? আমরা দেখেছি যে স্লোয়ারগুলা একটু বেশি হয়তো মাঝ সাদাকাতকে ভোগাতে পারে। গত ম্যাচে আমরা সেরকম স্লোয়ার দেখতেই পাইনি বাংলাদেশের বোলারদের কাছে। মাঝ সাদাকাত গত দিনের পিচটা দিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, 45 বলে 75 রান ইনিংস ছিল তার। সেই সময়টা কিন্তু ফার্স্ট পাওয়ার প্লেতে যখনই মুস্তাফিজের কিছুটা সুইং আসছিল, তিনি একটা স্ট্রাগল করছিলেন এবং আলটিমেটলি পাওয়ার প্লের পরে মিরাজ তার ফার্স্ট ওভারে স্ট্রাক করেন, মাঝ সাদাকাতকে তিনি ফেরেন মিরাজের ফার্স্ট ওভার অথবা থার্ড ওভারে। তো ব্যাপারটা হচ্ছে অফ স্পিনের যে চিরায়ত সুইং, ওটার বিপক্ষে এই ইয়াংস্টার একটু ট্রাবল ফেস করছিলেন। আজকে যদি বাংলাদেশ সেই কাজটা করতে চায়, পাওয়ার প্লেতেই মিরাজ কিংবা অন্য কোনো স্পিনার, সেটা সাইফ হাসান যদি স্কোয়াডে থাকেন তিনিও কিন্তু স্পিন করতে পারেন, তিনি উইকেট টেকিং একজন বলার। রিশাদ লেগ স্পিনার, মিরাজ নিজে অফ স্পিনার। সো বাংলাদেশ ওই পাওয়ার প্লেতে অফ স্পিনটা ইন্ট্রোডিউস করবে কিনা সেটা একটা বাংলাদেশের বেস্ট ইলেভেনে কি ধরনের পরিবর্তন এক্সপেক্ট করেন? সম্ভবত তানজিদ তামিমকে আমরা মিস করব এই ম্যাচে, বিকজ সাইফ হাসানকে। তানজিদ তামিমের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, টার্গেট ফেসিং করতে গিয়ে তিনি কিন্তু রান করতে পারেন না, সেটা একটা বড় ঝামেলা। কিন্তু সাইফ হাসান এই সিরিজটাতে তিনি খুব একটা ভালো সন্ধানে। সো সম্ভবত আমরা সাইফ হাসানের বদলে সৌম্য সরকারকে দেখতে পারি। বোলিং লাইন আপে চেঞ্জের সম্ভাবনা খুবই কম। তারপর শরীফুল ইসলামকে বারবারই সিরিজ ডিসাইডিং ম্যাচগুলোতে আমরা দেখি তিনি একটা এক্স ফ্যাক্টর হয়ে ওঠেন। আফিফের পরিবর্তে অঙ্কনকে একটা সুযোগ দেওয়া হতে পারে কিনা? আই থিঙ্ক আফিফ, উই শুড গো ফর আফিফ, বিকজ বিসিএল তিনি যেভাবে খেলেছেন তা প্রশংসার মতোই। অবশ্যই অসংখ্য ধন্যবাদ জুবাইর আহমেদ আপনাকে। বাংলাদেশের ম্যাচ আর কিছুক্ষণ পরেই শুরু হবে, অর্থাৎ ঘন্টাখানেক সময় হয়তো বা নেই, তবে এই ম্যাচে বাংলাদেশের জয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ দর্শক, কারণ 2027 যে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, সেই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে সরাসরি কোয়ালিফাই করতে হলে এই সিরিজ জেতাটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেই সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলোতে বাংলাদেশের এই সিরিজটা তুলনামূলক বেশি আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এতক্ষণ।